হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। বাইরে হচ্ছে বৃষ্টি, আর আমি বৃষ্টি দেখতে দেখতে পড়তে বসে গেছি। আর এখন ঘরের মধ্যে অন্ধকার হয়ে গেছে, মানে এত মেঘ হয়েছে যে মনে হচ্ছে রাত হয়ে গেছে। তো লাইট জ্বালিয়ে পড়ছি। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমি ডেইলি 5টা করে ইংলিশের ওয়ার্ড দেব, মানে সিনোনিম হোক, ইডিয়ম হোক বা প্রিপোজিশন হোক, যে কোনো কিছু 5টা করে দেব। তো তারপর দুদিন ভিডিও দেওয়া হয়নি আমার কিছু প্রবলেমের জন্য। তো যাই হোক, আজকে দেব। আজকে 5টা ইডিয়ম তোমাদের সাথে শেয়ার করব, যেগুলোর মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ে এবং আম, আসার মতো, আমাদের পরীক্ষায় আসার মতো। তো 5টার তার মানে সহ অ্যান্সার কি আসবে সেগুলো সহ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফার্স্ট ইডিয়মটা হচ্ছে এ ড্যাম্প স্কুইভ। এর অর্থ হলো একটি হতাশাজনক ফলাফল, মানে কোনো একটা জিনিস যেটা আমরা আশা করিনি বা হয়ে যাবে এরকম ভাবিনি, তারপর যখন হয়ে যায় তারপর খুব হতাশ লাগে। তো সেটাই এখানে বলেছে। তো এর ইংলিশ অ্যান্সার হবে এ ডিসঅ্যাপয়েন্টেড রেজাল্ট। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। অনেক সময় দেখি আমরা কোনো কিছুতে লাইন দাঁড়াতে হলে, তো সবাইকে লাইন ধরে দাঁড়াতে বলা হয়। তো সেখানে সবাই ঠিকঠাক মতো লাইনে দাঁড়ায় না, সবসময় বিশৃঙ্খলা তৈরি করে। তো এই ধরনের সিচুয়েশনকে বলা হয় অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। তো এটার ইংলিশ অ্যান্সার হবে ইন ডিজঅর্ডার্ড অ্যান্ড কনফিউশন। একটা কনফিউশন বা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, সেটাই এখানে বলা হয়েছে। গিফট অফ দ্য গ্যাপ। গিফট অফ দ্য গ্যাপ মানে একটা গিফট, কোনো কিছুর বিষয়ের ওপর গিফট পাওয়া। তো কোন বিষয়ের ওপর? এটা হচ্ছে কথা বলার দক্ষতার ওপর গিফট পাওয়া। তো অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক রকম কথা, অনেককে আমরা আমাদের মাঝে দেখি, তাদেরকে কিছু বলতে বললে সুন্দর গুছিয়ে কথাগুলো বলতে পারে। তো তার এই যে অ্যাবিলিটি বা দক্ষতা, একেই বলে গিফট অফ গ্যাপ। তো অ্যান্সার হবে অ্যাবিলিটি টু স্পিক ওয়েল, কথা বলার দক্ষতা। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এর মানে হচ্ছে বৃথা কারণে হতাশ হওয়া বা টু রিগ্রেট ইউজলেসলি। আমরা অনেক সময় বৃথা কারণে হা-হুতাশ করি। যেমন একটা খারাপ কিছু আমাদের সাথে হয়ে গেছে, তো সেটাকে আমরা আর পারবো না যে ঠিক করতে, বা সেটা ঠিক করা যাবে না, সম্ভব নয়। তো তারপরও আমরা হা-হুতাশ করে সেটা নিয়েই পড়ে থাকি। যেমন এখানে বলেছে মিল্ক স্পিল্ড, মানে দুধ কেটে গেছে, ধরো দুধটা কেটে গেছে, তো তার জন্য আমরা হা-হুতাশ করছি যে কেন হলো বা কী জন্য হলো, কেন হয়ে গেল, এই নিয়ে হা-হুতাশ করছি। তো এটা নিয়ে হা-হুতাশ করে দুধটা তো আর ঠিক হবে না। তো সেইটাই এখানে বলেছে বৃথা কারণে হা-হুতাশ করা বা হতাশ হয়ে যাওয়া, সেটাই হচ্ছে টু রিগ্রেট ইউজলেসলি। বেগার ডেসক্রিপশান। বেগ মানে ভিক্ষা করা, বেগার মানে ভিক্ষুক, আর ডেসক্রিপশান মানে কোনো কিছু বর্ণনা দেওয়া, বর্ণনা করা। তো এখানে বেগার বলতে শূন্য বোঝাচ্ছে, ভিক্ষুক নয়। তো শূন্য বর্ণনা করতে গিয়ে তার মাথায় কিছু আসছে না, কিছু বলতে পারছে না, এরকম ধরনের একটা সিচুয়েশন। অনেক সময় আমাদের হয় না, কিছু হয়তো হঠাৎ করে কেউ বলেছে যে এসো এই সম্পর্কে কিছু একটা বলো, তখন আমাদের ব্রেনটা শূন্য হয়ে যায় যে কি বলবো বুঝতে পারি না। তো সেই রকম একটা সিচুয়েশনকে এখানে বেগার ডিসক্রিপশন বলা হয়েছে, বা বর্ণনা করতে না পারা, ক্যান নট বি ডিসক্রাইবড, এটাই এখানে বলা হয়েছে। এই হলো 5টা ইডিয়ম যেটা আজকে শেয়ার করলাম। কালকে আবার নেক্সট কিছু শেয়ার করব। এভাবে 5টা করে এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। আর আমি যেভাবে বর্ণনা করে বলেছি সেটাও তোমরা মনে রাখবে, তাহলে একটু বুঝে নিবে, তাহলে এটা মুখস্থ আর করতে হবে না, মনে রাখা যাবে। ইডিয়মটা মনে রাখা খুব সহজ, এইভাবে যদি বোঝা যায় তো তাহলে ইডিয়ম মনে রাখতে হয় না।
তো আজকে টু ডু লিস্টে ছিল, জিকেতে পড়েছিলাম ভারতের শক্তি সম্পদ। ভারতের শক্তি সম্পদের মধ্যে চিরাচরিত বা প্রচলিত শক্তি, অচিরাচরিত বা অপ্রচলিত শক্তি, তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রের বন্টন, প্রচলিত শক্তি কী কী সেগুলো, এবং তার বিভিন্ন উৎপাদন, কোথায় কোথায় উৎপাদন হয়, কোথায় বেশি কোথায় কম, এইগুলো কোন রাজ্যে, পশ্চিমবঙ্গের কোন রাজ্যে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, খনিজ তেল ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, গ্যাস প্রাকৃতিক গ্যাস ভিত্তিক কোথায় রয়েছে, পূর্ব ভারত, মধ্য ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত। তারপর জলবিদ্যুৎ শিল্প কাজ, ভারতের জলবিদ্যুৎ উৎপাদন কোথায় কেমন হয়, জলবিদ্যুৎ শক্তি কেন্দ্রের বন্টন কোন কোন অংশে, ভারতের কোন অংশে এবং কোন রাজ্যে কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে। এরপর জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির নাম, পারমাণবিক বিদ্যুৎ, পারমাণবিক চুল্লি ভারতে বর্তমান আছে যেগুলো, পারমাণবিক শক্তি, খনিজের উৎস, বিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপন হয়েছে, কোন রাজ্যে, তাদের নাম, চুল্লির সংখ্যা এবং উৎপাদন ক্ষমতা কত, এই সব কিছু পড়েছি। এরপর স্ট্যাটিক জিকেতে কমনওয়েলথ গেমসের কোন সালে এবং কোথায় এবং অংশগ্রহণকারী দেশের সংখ্যা, এই জিনিসগুলো, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, স্পোর্টসের মধ্যে জিনিসগুলো পড়েছি স্ট্যাটিক জিকেতে। এশিয়ান গেমস, বিশ্বকাপ হকি কোন সাল, কত সালে বিশ্বকাপ জয় হয়েছে, প্রতিপক্ষ কে ছিল, এশিয়ান গেমসের কোথায় কোন সালে হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। তারপরে ক্রিকেটারদের ব্যাটে নানা কীর্তি, মানে বিভিন্ন খেলোয়াড়রা ব্যাটে কী কী করেছে। তারপরে বিশ্বকাপ ক্রিকেট, বিশ্বকাপ ফুটবল, স্পোর্টসের মধ্যে থেকে এই জিনিসগুলো পড়েছি। আর ম্যাথে করেছিলাম আজকে ক্যালেন্ডার, আর ক্যালেন্ডারের সমস্ত কিছু কমপ্লিট করেছিলাম। আর ইংলিশে তো যে ইডিয়ম দিলাম, আমি যেগুলো করেছি তার মধ্যে থেকে 5টা তোমাদের সাথে শেয়ার করলাম এই। আর কারেন্ট অ্যাফেয়ারটা আবার শুরু করেছি। কারেন্ট অ্যাফেয়ারের এপ্রিল মাসের লাস্ট উইকটা করা হয়েছিল না, সেটাও পড়লাম, তোমাদের সাথেও শেয়ার করে দিয়েছি। মে মাসেরটাও শেয়ার করব কালকে। তো আজকে এগুলোই পড়েছি। রিজনিং যেমন করছিলাম তেমনই করছি, রিভিশন চলছে। তো এভাবে আস্তে আস্তে সিলেবাসগুলো রিভিশন এবং কমপ্লিট করে নিতে হবে, আমি সেই চেষ্টাই করছি। তো তোমাদের কতদূর কী হলো আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর মোটিভেটেড থেকো।